বুক কাঁপছে সুখের, গলা শুকায়, শরীরের ঘাম ছুটে। তড়িঘড়ি করে সেন্টার টেবিল থেকে পানি নিয়ে ঢকঢক করে চুমুকে গ্লাসের জল শেষ করল। বর্ণর পাশাপাশি বহুবার হয়েছে, কিন্তু এতটা নিকটবর্তী ইতিপূর্বে গিয়েছে বলে মনে পড়ে না তার। অন্তরস্থলের অস্থিরতা কমাতে সুখ রুম জুড়ে ক্রন্ত পয়চারি শুরু করল। এ সময় বেডের কিনারা ঘেঁষে ধপ করে মেঝেতে বসে পড়ল। কাগজটা আবারও চোখের সামনে মেলে ধরে। 6-এর অধিকবার পড়েও চোখ সরাতে পারছে না। চোখ দুটো অনিমেষ স্থির হয়ে আছে বর্ণর উড়িয়ে দেওয়া ডায়েরির সেই সিরা পাতায়। যে তোমার ভালোবাসে তাকে সুখ দাও। হ্যাঁ, সে পেয়েছে দুঃখ। ভেঙেচুরে গুড়িয়ে অন্তরস্থল শত অনিদ্রার রাতে চোখ মেলে ধরেছে অঝোর বৃষ্টি। নিঃশব্দ আর্তনাদ গলাকাতর করে নিতে হয়েছে বারবার, হাজারবার। তবে কি বর্ণ এটাই চেয়েছিল? প্রলম্বিত শ্বাস ছেড়ে কাগজটা গুটিয়ে বুকের কাছে দুহাতে এনে ফেলল সুখ। মস্তিষ্ক প্রায় নিষ্ক্রিয়। একসময় উঠে গিয়ে স্টাডি টেবিলে চেয়ার টেনে বসলো। হাতে কলম তুলে কাগজের উল্টো পিঠে রাখল। হয়তো একজন আফসোস নিয়ে মাটিতে দিয়েই কাটি দিতে হবে। আপনি ইচ্ছে করেই আমার হননি বর্ণ ভাই। এই মুহূর্তে যদি না সামনে এই ইট কংক্রিটের দেওয়াল না থাকত, তবে নিঃশব্দে সুখ দেখতে পেত গুনে গুনে ঠিক 3টা দেওয়ালের পরে ফাঁকা আধার কক্ষে আফসিয়ান বর্ণ নামক নিষ্ঠুর অন্তর্গড়া পুরুষটি হিতাহিত জ্ঞানশূন্য হয়ে চোল খামচে ধরে বসে আছে। ক্ষণে ক্ষণে বুকে হাত চেপে হৃদযন্ত্রণায় ছটফট কমাতে চেষ্টা করছে। পরক্ষণে ব্যর্থ হয়ে বিরক্তিতে দাঁতে দাঁত নিষ্পন্নিত করে হাত মুষ্টিবদ্ধ করে সোফায় হাতলে ঘুষি বসাচ্ছে। পায়ের সর্বাক্ত দিয়ে সোফায় আঘাত করে আয়নার সামনে চলে এলো বর্ণ। বাহিরেই বেরোচ্ছিল সে। মাঝপথে ফুলের জন্য সব এলোমেলো হয়ে গেল। কোথায় যাওয়ার উদ্দেশ্যে তৈরি হয়েছিল সেটাই মনে পড়ছে না এখন। অস্থির গলায় বিড়বিড় করে কিছু একটা সুখের নখ বিঁধলে যাওয়ার স্থানে মৃদু চিনচিন করে সে, কিন্তু সেই সূক্ষ্ম ব্যথা বর্ণ জিমে করা শক্তপোক্ত শরীরের কাবু করতে অক্ষম। আই ক্যান্ট ব্রিথ প্রপারলি। হোয়াট ইজ মাই হার্টবিট আউট অফ কন্ট্রোল? হোয়াটস গোয়িং অন মি ড্যাড, ড্যাম ইট। বিড়বিড় করে একটান টি শার্ট শরীর থেকে আলাদা করে ফেলল সে। পরপর ছুঁড়ে মারল দিকশূন্য। কালো চাঁদের আবৃত্ত বেডের কোনায় গিয়ে পড়ল টি শার্টখানা। হ্যাঁ, কালোই। এটাই ছিল তার প্রিয় রং। খুব খেয়াল করলে পরিলক্ষিত হবে বর্ণের ব্যবহৃত অধিকাংশ জিনিসের রং ডার্ক। উদম গায়ে আয়নায় নজর রাখে বর্ণ। পারফিউমের মাতাল করা কড়া ঘ্রাণে আশেপাশে ভরে উঠছে। বুকের ঘাড়ে ঘামের উদ্বেগ হয়েছে ইতিমধ্যে। আশ্চর্য, এমন ঠান্ডা পরিবেশও ঘামছে কেন শরীর? বর্ণ রিমোট কন্ট্রোলের চেপে কক্ষ হালকা আলোকিত করে। অবচেতন মনে হাত বিচরণ করছে বক্ষদেশের ক্ষতস্থানে। প্রথম অনাকাঙ্ক্ষিত হলেও শেষের দিকে যে সুখ ইচ্ছে করে শক্তি প্রয়োগ করে বর্ণের তীক্ষ্ণ মস্তিষ্ক তা বুঝে নিতে সময় ব্যয় করেনি। সেও নিশ্চুপ দেখতে চেয়েছিল মেয়েটা কতক্ষণ এভাবে খামচে ধরে রাখতে পারে। 4-4টি নখের চাঁদাকৃতি দেখা যাচ্ছে বাগাড়ের তলদেশে। কালচে নীল রঙও ধারণ করছে সব। বিড়বিড়ানির মতো নখের প্রশংসা তবে করতে হচ্ছে এবার। বর্ণ নিজ মনে অস্পষ্ট স্বরেই বলল, কিটেন। সুখ, সুখ। দরজায় ঠকঠক আওয়াজ সময়তেই নুরা চেঁচামেচিতে ব্যালকনি থেকে চলে গেল সুখ। দরজা মেলে দিয়ে বুকের হাতগুলো গুজে ভ্রুকুটি করে সামনে দাঁড়িয়ে রইল অল্পক্ষণ। ভেতরে আসতে বলবে না? রুম এবং ব্যালকনির মধ্যস্থলে অবস্থিত দেওয়াল সময় কাচের পর্দা গুটিয়ে রাখা। বাইরের আকাশ স্পষ্টতই বোঝা যায়। ক্রমশ আধার ডেকে পড়েছে আকাশ। এখনই সন্ধ্যা নামবে। সুখ সেই দিক থেকে নজর ঘুরিয়ে পুনরায় নুরার উৎসুক মুখশ্রীর দিকে তাকালো। আকাশ থেকে ইঙ্গিত দিয়ে বলল, সন্ধ্যা হয়ে আসছে, ভেতরে আসার কোনো প্রয়োজন নাই। যাও, গিয়ে ফ্রেশ হয়ে পড়তে বসো, আমিও আসছি। এটা নিয়ে আমি কি করব? এটা নাও, বর্ণ পাঠিয়েছে তোমার জন্য। বলেছে তোমার সূচের চেয়েও সুচালো, ক্ষুদ্রের চেয়েও ধারালো নখগুলো যেন আগামী 1 ঘন্টার মধ্যে গোড়া থেকে ছেঁটে ফেলা হয়, যাতে অন্য কারো বুকে রক্তাক্ত না হতে পারে। মুখ ভেঙাই নুরা। ভেবেছিল এই সুযোগটা সুখের রুমে খুঁজে থাকলে পড়া থেকে কিছু মুহূর্তের জন্য রেহাই পাওয়া যাবে। তার উপরে এতগুলো সিঁড়ি চড়তে পানির পিপাসা পায়, সাথে কোমর ব্যথা। যদিও লিফটের ব্যবস্থা আছে, কিন্তু কোনো যান্ত্রিক ত্রুটির কারণে কয়েক সপ্তাহ ধরে তা বন্ধ পড়ে আছে। সুখ ক্ষুদ্র আখিতে নজর ফেলে। নীল কাটা জিনিসটা হাতে নিয়ে জানতে চাইল ইশারায়। সুখ শঙ্কিত চোখে প্রথম নিজের নখের দিকে তাকালো আনমনেই। অতঃপর ইশারায় কিছু বলতে চেয়ে থেমে গেল। কঠিন শব্দের ইঙ্গিত নুরা বুঝবে না, তাই সে ফোনের কিবোর্ড প্রেস করতে লিখল, অসম্ভব। আমার নখ আমার সম্পদ। অন্য কারো কথায় এই সুখ এখন আর প্রভাবিত হয় না বলে
নিয়ে এসেছো তোমাদের রকস্টারকে? নোরা 3বার লেখাটা পড়েছে, আসছি বলে উল্টো পা ঘুরিয়ে নীলের সুখ থামিয়ে দেয়। কোথায় যাচ্ছ? তোমাকে একটু আগে যা বললাম তা 1 মিনিট পর্যন্ত দাঁড়িয়ে মুখস্থ করে এসেছি। এখন তোমার কথাগুলো বর্ণকে বলে আসি তাড়াতাড়ি, নয়তো ভুলে যাব। সুখ হতভম্বে থমে রইল। কথা মুখস্থ করে এসছে মানে? এই পুরুষ আর কি কি দেখাবে কে জানে। নোরাকে পুনরায় ফিরে আসতে দেখে সুখ প্রশ্নচিত চোখে যায়, কাছাকাছি এসে বলল মনে পড়ার ভঙ্গিতে ফিসফিসিয়ে। বর্ণ আরও বলেছে, যদি 1 ঘন্টার মধ্যে নখ ছেটে না ফেলো তবে শাস্তি হিসেবে কড়া রোদে কান ধরে দাঁড় করিয়ে রাখবে। তুমি ওই ভীমরুলকে কি করেছো? দাঁতে দাঁত চাপলেও সুখ এমনিতেই সময় নির্ধারণ করে দিয়েছিল, আদেশ জারি করলো, তার উপরে শাস্তি দেওয়ার হুমকি। তার ছিল আসলে সুখ। তাকে আগে মতো ভেবেছিল পুরুষটি, যে বর্ণর পছন্দ মতো নিজেকে সাজাতে ঘোষাতে এক পায়ে খাড়া থাকতো, তার সমস্ত কথা অক্ষর অক্ষরে পালন করার মতো তৃপ্তি খুঁজে নিত। সুখ দীর্ঘশ্বাস ছেড়ে চোখ বুজে। সে যতদূর সরে আসতে চায় মন মস্তিষ্ক যেখানে ততই নিদারুণভাবে ধাবিত হচ্ছে বর্ণের প্রতি। কেন কেন? প্রতিবারই উত্তর মিলে একটাই, পৃথিবীর সবচেয়ে কঠিনতম কাজ হলো মন একবার যাকে ভালোবাসে তাকে ঘৃণা করার বৃথা চেষ্টা। আর পুরুষটি বা কেমন, বারবার তাকে দুর্বল করে দিতে লাজ লজ্জা আত্মসম্মান পেছন ঠেলে কাছাকাছি এসে পড়ছে। রাতে খাবার এক টেবিলে বসেই খাওয়া হয়েছে সকলের, বর্ণরও বাদ যায়নি। সুখও চোখ না তুলে টের পেয়েছে লোকটা সুচালো, তীর্যক চোখে 3বার তাকিয়েছে তার দিকে। তামিদ শেখদারের ঘরে গিয়ে তাকে ঔষধ খাইয়ে কিছুক্ষণ পাশে বসল সুখ। ভদ্রলোকের হার্টের অসুখ, নিয়মিত মেডিসিন নিতে হয়। সুখ এই ব্যাপারটি খুব সচেতন। বাড়িতে থাকাকালীন সময় রোজ নিয়ম করে হাতে আব্বুর ওষুধ খাইয়ে দেয়। বাইরে থাকলে ভিডিও কলে ওষুধ হিসেবে নিতেও ভুল করে না। রুবায়াত এই বিষয়ে নীরব দর্শকের ভূমিকা পালন করেন। মেয়ে থাকতে তার আবার কিসের চিন্তা। সুখ বিদায় নিয়ে বেরিয়ে এলো। সাইমা, বুয়া আর রাসমা তখন ড্রয়িং রুমের হালকা হানিফা বেগম আছেন। টিভিতে প্রিয় সিরিয়াল চলছে তাদের, মিস দেওয়ায় কীভাবে। সুখ কয়েকটা সিঁড়ি পার করতেই কোথা থেকে বর্ণ ছুটে এলো। মনে হচ্ছিল এতক্ষণ তাকে বাগে পাওয়ার প্রতীক্ষায় বসেছিল। আজকাল সীমাহীন অবাধ্য হয়েছিস দেখছি। কথা শুনছিস না আমার? সেটা স্যার, বুকে কি হাল করেছিস? উকি মেরে দেখেছিস একবার? আমি তো ভয় আছি বিড়ালের আঁচড় কোথাও ইনফেকশন না হয়ে যায়। সুখ অসন্তুষ্ট, চরম অসন্তুষ্ট আশফিয়ান বর্ণের প্রতি, তার এইসব জেচে পড়া আচরণের প্রতি। অসন্তুষ্ট মিশ্রিত ক্ষিপ্ত চোখে দ্রুত পা চালালো অগ্রভাগে। খুব বুঝতে পেরেছে তাকে রাগিয়ে দিতে ওত পেতে আছে লোকটা। বর্ণ নিজের হাঁটার গতি বাড়িয়ে সুখের পাশাপাশি চলতে চাই। স্ক্রিন অফ করে ঠোঁটে ঠোঁট চেপে ফোন থেকে নজর সরিয়ে ভুড়ি উঠে কুটিয়ে করে বলল, ধর এই আঁচলে যেন ধরে তোর ঘুমের ঘরে বড়সড় একটা অঘটন ঘটে গেল। আম্মুকে কী জবাব দিবি তখন? শুনেছি আজব প্রাণীদের আচরের প্রতিক্রিয়া কেউ কেউ পাগল হয়ে যায়। আমি যদি তেমন কিছু হয়ে যাই? সুখের আর সহ্য করতে পারছে না এইসব আজব বার্তা। দ্রুত কদমে এগোতে লাগলো সেখানে। মনে হচ্ছে দৌড়াচ্ছে। বর্ণের গতি কমে আসে। নিশ্চয়ই চোখের ঘাড়ের হাত বুলে নিজেই খানিকটা অবাক হলো। রাতে ডিনার শেষে কোনো দিকে না চেয়েই সে নিজের কক্ষে অভিমুখে হাঁটা ধরল সবসময়। আজ নিয়ম ভেঙে সে অপেক্ষা করছে ফুলের তার সাথে কথা বলতে। কথা তাহলে কিসের? আজগবি কথা বলে দিলেই তো। ধ্যানেই ছিল না তখন। সুখ সেকেন্ড ফ্লোরে উঠে থামলো। বর্ণ এখনও তার পিছু আসছে না। এক নজরে পিছু সে পুনরায় সামনে ছুটল সুখ। আয়জা বিস্ময় আতঙ্ক কাটাতে পারছে না কিছুতেই। এই প্রথম শিখদের বাড়ির দোরগোড়ায় পুলিশের আগমন ঘটল, তাও কার খুঁজতে? বর্ণ। সময়টা সকাল 8টা। নূরকে বা রামসার হাত ধরে স্কুলে পাঠিয়ে সব ড্রয়িং রুমেই বসছিল রুবায়াত এবং হানিফা বেগমের সাথে। তখনই বাড়ির নাম্বারে গার্ডে আতিফ ফোন করে জানলো গেটে পুলিশ ফোর্স এসছে। বর্ণের মাঝে কোনো ভাবায়ক দেখেনি তখন, যেন সে পূর্ণ থেকেই অবগত ছিল। মাহেরকে ইশারায় কিছু একটা দেখিয়ে পুলিশের সাথে সাথে হেলে দুলে গাড়িতে উঠছে। মনে হচ্ছে থানাতে নয়, বরং দর্শকের সামনে কোনো কনসার্ট পারফর্ম করতে যাচ্ছিল। বলা বাহুল্য, বর্ণ সম্মান রক্ষার্থে পুলিশ সিভিল ড্রেস এসছে। এই মিডিয়া জগতের পান থেকে চুন খসলে ব্রেকিং নিউজ করে দিতে দুবার ভাবে না। সত্য যাচাই করেই বা কয়জন? আপ্যায়নে কোনো ত্রুটি রাখেনি পুলিশ কমিশনার জুবাইর। চোখে মুখে খুশি ধরা উপচে পড়ছে তার। বর্ণের সান্নিধ্যে নিজেকে ধন্য মনে করছে আজ। ভদ্রলোকটি তার বিশাল বড় ভক্ত। দেখা করে সেলফি নিতে চেয়েছিল বার কয়েক, কিন্তু দর্শকের ভিড়ে বর্ণর কাছাকাছি পৌঁছা দুষ্কর ছিল। বর্ণ নিঃশব্দে ঠোঁট এলিয়ে হাসলো। কমিশনের সাথে কয়েকটা সেলফি নিল। খানিক পর এসপি ইয়াস আদ্রিতার আগমন ঘটল। সকল অফিসার অবিলম্বে দাঁড়িয়ে কপালে হাত থেকে স্যালুট করে নিল। বর্ণ তখন পায়ে পা তুলে
আয়েশি ভঙ্গিতে যথাস্থানে বসে। রূপম খুনের ব্যাপারে সাক্ষ্য লাগতো বর্ণর, যেহেতু রূপম বহিষ্কারের দিন বর্ণ সেখানে সশরীরে উপস্থিত ছিলেন এবং তার পরিবারের এক মেয়েকে কুপ্রস্তাব দিয়েছিল স্যার। বর্ণর পাশাপাশি সুখের মুখশ্রেণী বর্ণ এবং বর্ণ চাইছিল অফিসার। বর্ণ ঠান্ডা গলায় যেন হুমকি দিল, আজকের পর থেকে আমি কিংবা আমার ফ্যামিলির কোনো সদস্য কোনোভাবেই রূপম হত্যার কেসের সাথে ইনভলভ হওয়ার ইচ্ছা পোষণ করবে না। এটা আমার জন্য কতটা মানহানি, হ্যাভ ইউ এনি আইডিয়া অফিসার? ফার্স্ট টাইম হাসি মুখে স্বেচ্ছায় আপনাদের জিপে উঠে এসেছি বলে সেকেন্ড টাইম কিন্তু এমন হবে না, আন্ডারস্ট্যান্ড? এসপি ইয়াস আদ্রিতা জোরপূর্বক হেসে মুখের অভ্যন্তরে দাঁতের দাঁত নিষ্পন্দিত করে সব শুনছে। মাথার ভেতর ঝড় পাকিয়ে যাচ্ছিল। রূপমের লাশের ওই পার্সেল ছাড়া কোনো এভিডেন্স নেই খুনি পর্যন্ত পৌঁছানোর। পার্সেল নাকি সেই কফিন থেকে কোনো পুলু পাওয়া যায়নি। ভবিষ্যতে আদৌ খুনি শনাক্ত করা সম্ভব হবে কিনা জানা নেই। রুমালে ঢাকা মুখশ্রী তখন দু চোখে দেখা যাচ্ছিল কেবল। যতক্ষণ সেখানে ছিল বর্ণর অদলচূড়া বাঁকা হাসি রেখা কিঞ্চিত কমেনি। বাহিরে পা রাখতে হাত মুষ্টিবদ্ধ হয়ে চোয়াল শক্ত হয়ে আসে আপনা আপনি। কালাসে ধূসর চোখের গহনী নিষ্ঠুর হিংস্রমায়িক মাহির বাইক নিয়ে বাইরে দাঁড়িয়ে বর্ণকে চক্ষুগোচর হতে এগিয়ে আসে। হঠাৎ অগ্নিচক্ষু নিয়ে তেড়ে আসতেই ভড়কে গেল মাহির। দুকদম পিছিয়ে হড়বড় হয়ে ভীত গলায় বলল, আমি কিছু করিনি ভাই। চোয়াল খিচে চোখ বুজে ভ্রুরেখার উপর তর্জনী ঘষে বর্ণ। নিজেকে সংযত করার এটাই প্রচেষ্টা। চোখ খুলে দৃঢ় অথচ রূঢ় স্বরে বলল অল্প ভাষায়, সরে আয়। মাহির তাই করে। বাইক ছেড়ে খানিক দূরে সরে আসে। বর্ণ বিলম্ব না করে তাকে উঠে বসলো। তারপর হেলমেট পরে ভোভ শব্দ তুলে বেরিয়ে উড়ে পড়লো গেট বেরিয়ে। হতভম্ব দাঁড়িয়ে মাহির কয়েক সেকেন্ড পর চেঁচিয়ে উঠল, ভাই আমি এখানে। বর্ণ শুনতে পেয়েছে তাই তার হতাশ মিশ্রিত বাক্য। সে যে ততক্ষণে চোখের আড়ালে। মাহির দীর্ঘশ্বাস ছাড়ে। এভাবে চলেছে জীবন। তবে বর্ণকে সে বড় ভাইয়ের মতনই সম্মান এবং ভালোবাসে সর্বদা। তার জন্য জীবন দিতেও দুইবার ভাববে না। আজ সে এখানে দাঁড়িয়ে আছে দম ভরে শ্বাস নিতে পারছে শুধুমাত্র বর্ণের জন্যই, নয়তো কবেই আকাশের মেহমান হয়ে যেত। আজ থেকে 3 বছর আগের কথা। হাসপাতালে বেডে শায়িত ছিল মাহির। 2টো কিডনি ড্যামেজ, প্রতিস্থাপন করতে হবে। মধ্যবিত্ত পরিবারের বাবার টাকাতে সংসার চলে। 3 ভাই বোনের মাঝে সেই সবার বড়। তখন সে ভার্সিটির গণ্ডিতেও পেরোয়নি। বাড়ি বাড়ি করে টিউশনি করে কয়েকটা টাকা আয় করত। অন্যদিকে তাকে সুস্থ করতে লক্ষ লক্ষ টাকা ব্যয় করার সামর্থ্য বাবার ছিল না। কিন্তু কেউ হাল ছেড়ে দিতে নারাজ। মায়ের বিয়ের গহনা বিক্রি করে দিল মাহিরের নিষেধ অমান্য করে, যা তিনি পরম যত্নে দীর্ঘ বছর আগলে রেখেছেন। কোনো মায়ের কাছে নিশ্চয়ই সন্তানের জীবনের চেয়ে ওই সামান্য গহনার প্রয়োজনীয়তা বেশি হবে না। বাস্তবতা বড্ড নিষ্ঠুর। মধ্যবিত্ত অথবা গরিবদের জন্য তো আবার দুর্বিষহ। প্রতিবেশী আত্মীয় স্বজন কেউ ধার দেয় না নারাজ। মাহিরের মতো তাদেরও বিশ্বাস ছিল সে আর বেঁচে ফিরবে না ওই পথ থেকে। মৃত্যুই শেষ পরিণতি। শুধু শুধু টাকা নষ্ট। ছেলেকে হারিয়ে ধার দেনা নেওয়া টাকার ফেরত দিতে ইতিউতি করতে পারে এই ভয়ে সবাই সাহায্যের বদলে নিজেদের অভাবের কাহিনী পাঠ করে শোনাত। আজ মাহিরের সম্পূর্ণ সুস্থ সবল স্বাভাবিক। সেই দিন বর্ণ পাশে দাঁড়িয়েছিল তার ভেঙে পড়া পরিবার। চিকিৎসার সমস্ত টাকা নিজে বহন করে। এই ঋণ কী দিয়ে শোধ করা যায়? বর্ণ ফেরার পর উনার থেকে উদ্বিগ্ন চিত্তে প্রশ্নের পর প্রশ্ন করে যাচ্ছে আইজা। ভদ্রমহিলা অব্র পেয়েছিল পুলিশ দেখে। তার চেয়ে বেশি ভয় পেয়েছে কোথাও ছেলের প্রেস্টিজে আঘাত আসবে না তো। বর্ণার মাসি দাঁড়ানোর মতো হাত ছাড়া দেয়, আশ্বস্ত করে, তেমন কোনো ব্যাপার নয়, ব্যাস। অল্প স্বল্প প্রয়োজন ছিল আমাকে এই অফিসারদের। হানিফা বেগম এহেন সংবাদে গদগদ করে উঠল। সত্যি বলতেছো তো দাদু ভাই? পুলিশকে তোমার সাহায্যই দরকার ছিল। তোমার কাছে আইতেছে তারা। বর্ণ ড্রয়িং রুমে ভিড়িয়ে যাচ্ছিল। দাদুর কথায় সন্দেহ এসে ফিরে ঘুরল। পরপর 2 দিকে হাত প্রসারিত করে কিঞ্চিত মাথা ঝুঁকিয়ে সায় জানালো। বোঝালো ওনার কথাই ঠিক। বৃদ্ধা আরও পেয়ে বসে। রুবাইয়া তাকে শুনিয়ে গর্বের সহিত বলল, দেখছো আমার নাতনির কাছে হাতে পাতে স্বয়ং পুলিশ অফিসাররা আইছিল, কত মান্য করে তাকে। সত্যক্ষণ গার্ডিনে বসেছিল বই হাতে। রুমের ওই 4 দেওয়াল থেকে বেশি খোলা আকাশের নিচের প্রতি মৃদু হাওয়া বসতে পছন্দ স্বাচ্ছন্দ্যবোধ করে সে। বর্ণ ফিরতে দেখে বাড়ির প্রবেশের পূর্বে এক ঝলক তার দিকে চেয়েছে চোখাচোখি হওয়ার মতো আগেই নজর সরিয়ে নিয়েছে সুখ। পাশে যদি পা উল্টো করে চালায় তার কাছে উড়ে এসে নির্লজ্জের মতো অহংকার সাথে বলে বসে,
তুই এখানে বসে গেটের দিকে তাকিয়েছিলি, দ্যাট মিন্স আমার জন্য ওয়েট করছিলি, অ্যাম আই রাইট? এমন কথাগুলো আগেই বর্ণের মুখে শোনা দিনের আকাশের চাঁদ দেখার মতো হলেও এখন বর্ণ বেশ দম্ভ নেই বলতে পারে। তা গত কয়েকদিন বেশ করেই বুঝে নিয়েছিল সুখ। সে যে ভালোবাসে তাও উজবুক রকেস্টার জানতে পেরে যে সে একদিন মানভুলের কথা ভুলে ধরতে গেল। বাড়িতে পুলিশের আগমনী বার্তা আদর্শিকদের পৌঁছে দিয়েছেন আইজা। তিনি চটজলদি সেলের নাম্বারে ডায়াল করে তৎক্ষণাৎ। বর্ণ সে সময় থানায় ছিল বিদায় রিসিভ করেনি। রুমে পৌঁছে ল্যাপটপের সামনে নিয়ে ভদ্রলোক কল ব্যাক করে। এমনিতেই প্রথমে কল তোলেনি, তারপর যদি কেউ কল ব্যাক না করে সে চিরচারিত পরিচিত বাক্যটি আবার শুনতে হয়। এতটা অধপতন হয়েছে তোমার, খুব বড় হয়ে গিয়েছ, এখন বাবাকে আর চোখে পড়ে না, না? রিং পড়ার সাথে সাথে আজাদশিকদের কল তুললেন, যেন বর্ণের কলের অপেক্ষাতেই বসছিলেন। মুখের ভাষা গভীর। বর্ণ দু চার কথা বলে ফোন রেখে দিল টি টেবিলে। বাসপাখির ন্যায় তির্যক নজর পূর্ব থেকে স্থির ছিল ল্যাপটপে। আজাদশিকদার নির্বাসে মাঝপথে আছেন। বাতাসের সাথে খিলখিল সাথীর শব্দ ভেসে আসছে। ক্ষণে ক্ষণে মৃদু চিৎকার চেঁচামেচি। সুখের মন টিকছে না গার্ডেনে। দোলনা ছাড়ে উঠে খানিক দূরে শিউলি গাছের গোড়া দিয়ে উকি দিল অদূরে স্থাপিত সুইমিং পুলের ওপাশে খালি জায়গায়। নুরা অভ্র ফুটবল ছোড়াছুড়ি খেলছে। অভ্র সময় সময় বল না ছুড়ে অদ্ভুত কায়দায় পায়ের পাতায় ঘোরাচ্ছে, আর নুরা তার পিছনে টি শার্ট টেনে ধরে বল নেওয়ার চেষ্টা চালাচ্ছে। ব্যর্থ এবার মেকি কান্নায় ভান করছে, তো আবার কোমল হাতে আঘাত আনা হানছে অথবা অভ্রের পিছু ছুটছে। খানিক বাদে সাহায্য যোগ দিল তোহফা। তিনজনে ত্রিকোণের আকৃতি দাঁড়িয়ে দাঁড়িয়ে অপরকে বল ছুটছে। সুখ আর থাকতে পারল না, বই হাতে নিয়ে এগিয়ে গেল সেই দিকে। ঠোঁটের কোনো অল্প বিস্তার হাসি। কালো পোশাকধারী আতিফ এবং আসলাম দুই গার্ড শটান দাঁড়িয়ে আছে বাড়ির ভিতরে প্রবেশের মূল দরজায়। সুখ ততষ্ট গিয়ে হাতের মোটা বইখানা আতিফের কাছে জমা রেখে চলে এলো নূরের কাছে। শিকদার বাড়ির চার রত্ন কি করছে? মাহিরের আগমনী খেলা স্থগিত হলো। অভ্র কিছু বলতে চাইছিল, তার আগেই নুরা উচ্ছ্বাস গলায় শুধায়, মাহির তুমিও এসো, অনেক মজা করছি আমরা। গোল কতবার খেলি আমার কাছ থেকে সেটাও এক্সপ্লেইন কর। অভ্র ঠোঁটে দুষ্ট হাসি। তার কথায় ঠোঁট টিপে হাসলো বাকিরাও। নুরা ছোট ছোট চোখে তাকায় অভ্রর মুখশ্রী পানে, তারপর গায়ের পাড়া দিয়ে ক্ষিপ্র স্বরে বলল, দাদুর মতো চিট করে ভাদ্র মাসের কুত্তার মতো আমার পিছু পিছু ঘুরে এখন গাল এলিয়ে হাসছ। সেইম অন ইউ অভ্র, সেইম অন ইউ। অচিরে মাহিরের জিভ চলে যায় দাঁতের ফাঁকে। জিভ কেটে পরপর ঠোঁটে ঠোঁট গুঁজে মৃদু হাসল সে। এবার বেখেয়ালি চোখাচোখায় তোফার সাথে। রমণী বোধহয় তার দিকেই তাকিয়েছিল। সে তাকাতেই ধরা পড়ে চোরের মতো লজ্জা মিশ্রিত হেসে সরিয়ে নেয়। মাহির তপ্ত শ্বাস ফেলে। গত কয়েকদিনে সে অনেক ভেবেছে তোফাকে এখানে থামতে হবে, নয়তো পরিণতি যা হবে তার জন্য নিজের কাছেই অপরাধী থাকতে হবে। অভ্রর চাওয়াল ঝুলে আছে। থমথমে মুখ চোখ পাকিয়ে চেয়ে থাকা সুখের দিকে এক পলক তাকিয়ে নুরার মাথায় ঠাস করে গাঁটটা দিয়ে বলল, হোয়াট ইজ ভাদ্র মাসের কুত্তা? এসব কে শেখায় তোকে? হ্যাঁ, দাদুই এটা বলে। কেন, শুনতে ভালো লাগেনি? বুড়ির মুখে ভাষা এক যা তা। আর তুই বুড়ির কাছে থেকে থেকে তৈরি হচ্ছিস তার লাইট ভার্সন। তেঁতুল পাতায় খাপে খাপ এঁটে যাবি দুজন, কোনো সন্দেহ নাই। এহেন অপমানমূলক বক্তব্য শুনে নুরা চতুর্নেত্রে সকলকে পরক্ষ নিল। প্রথমে নজর দিল সুখের দিকে। হাতের উল্টো পিঠে অধৈর্যলা লুকিয়ে রেখেছে সে। হয়েছে কিনা ঠাওর হওয়ার করা যাচ্ছে না, তবে আখিদয় জল জল ধুতি ছড়াচ্ছে। তুহা অভ্রকে সাই দিয়ে মিটমিট হাসছিল, আর মাহির বুকে দুহাত গুজে সভ্য হয়ে দাঁড়িয়ে কোমরে এক হাত চেপে অপরাধের পাতা অভ্রর দিকে ইঙ্গিত করে দৃষ্টি অন্যত্র চোখে রেখে চোখ কুঁচকে বলল নুরা, সেদিনের এই পিচ্চিটা আমাকে ইনসাল্ট ফিলিং দিচ্ছে, আর তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে এনজয় করছো গাইজ। এই জন্যই তোমাদের খেলায় নিয়েছিলাম। আর মাহির? হাসি দমিয়ে চকিত হওয়ার ভান করে তাকায় মাহির। নুরা ফিরতি বলে মুখ খিচে, এরা দুজন না হয় বাচ্চা মেয়ে, কিন্তু তুমি অন্তত এই বকে যাওয়া ছেলেটাকে কিছু বলতে পারতে। বড়দের সাথে কিভাবে কথা বলেছিল দেখতেই তো পেয়েছো একটু আগে। সজরে উপর নিচ করে মাথা ঝাঁকিয়ে অভ্রর দিকে চাইল মাহির।
গলা খাঁকড়ি দিয়ে বলল, আসলেই তো, এটা কেমন ব্যবহার অভ্র? এল্ডার সিস্টারকে কেউ এভাবে বলে? ব্যাড ম্যানার। অভ্র কঠোর চোখে দাঁতে দাঁত নিষ্পণিত করল। নুরার কোমর সব লম্বা ছুটি করা চুল ঠেলে ধরল হঠাৎ। মেয়েটা জোর আর্তনাদে চিৎকার করে উঠল গেটের দিকে চেয়ে। আব্বু! আজাদ শিকদার সাথে সাথেই বলতে বলতে বাড়ির ভেতরে চলে এলো মাহির। নুরাকে কোলে তুলে কাঁধের একপাশে নিয়ে সকলে বর্ণর ব্যাপারে একটা ওটা জিজ্ঞেস করছে ভদ্রলোক। তার পিছু পিছু ছুটছে অভ্র। নুরাকে ইশারায় কিছু একটা বলতে ক্ষেপ্তার চেষ্টা করছে। বিপরীতে মেয়েটা বুড়ো আঙুল দেখে জিভ বের করে মুখ ভেঙচি দিল উল্টো। নিজেই চটে গেল অভ্র। দিন দিন পাজি হচ্ছে পাকনিটা। কথায় কথায় নিজের বড় বোন দাবি করে তাকে কি না বলে। সেই দিনে পিচ্ছি। সেকেন্ড ফ্লোরে অভ্র শোবার ঘর। মাহের সময় সময় এ বাড়িতে রাত্রি যাপন করে। অভ্রর পাশেই তার রুম দিয়েছিল আজাদ শিকদার। যেহেতু বাড়ির অনেকগুলো কক্ষ এখন খালি পড়ে আসছে, নিজ রুম থেকে বেরিয়ে একবার মাহিরের দেওয়া রুমে উকি দিল অভ্র। কাউকে দেখা যাচ্ছে না, নিশ্চয়ই তো আটকে রেখেছে। দুঃখ সুখের কত ভাগাভাগি করে নিতে হচ্ছে, অথবা মাহির মতবিরোধ ছাড়া সেই দিন হ্যাঁ মিলিয়ে আগ্রহ দেখায়, সেই দিন খুব সহজেই তাকে ছাড়াতে চান না বৃদ্ধা। বেশিরভাগ সময় তার আলোচনার মূল বিষয় হলো দাদাভাই বেঁচে থাকলে কতটা ভালোবাসতেন, ভালোবাসতে কি কি করছেন। এইসব তোহফা কিংবা অভ্রকে বলার মুখ পান না তিনি। শুরু করেন তাদের একটাই প্রশ্ন, তোমার মতো জল্লাদ বউয়ের সাথে কিভাবে দাদাভাই পুরো জীবন কাটিয়ে দিল, ভাবতেই মায়া হয় মানুষটার প্রতি। ব্যাস অমনিতে বৃদ্ধা ক্ষিপ্ত বাঘিনী হয়ে ওঠেন। পরবর্তী কথাগুলো পরে জোর জবরদস্তি করলেও মুখের কুলুপেটে বসে থাকেন। মাঝে মাঝে রাইসফা সাইমাকেও পাশে বসিয়ে পুরনো দিনে কথা বলতে দ্বিধা করেন না। হয়তো সেদিন দাদাকে খুব মনে পড়ে, তাই চোখের সামনে যাকে পান আর সেই ওনার কথাগুলো নিশ্চুপ শুনেন, তাকেই মনে উকি দেওয়া কথাগুলো উগলে দিতে চান। কিন্তু কোনো এক অবাক্ত কারণে সুখের সাথে ওনার বলে না। তাকে পাশে বসিয়ে মিষ্ট ভাষায় কখনো কথা বলতে দেখেননি অভ্র। সুখ আপিল করে সাথে খ্যাক করে কথা বলায় সে বারবার কয়েক কথা শুনেছে দাদুকে। প্রতিক্রিয়া দেখে তিনি তার সবসময় কানের বাইরে রেখেছেন বলেই মনে হতো। অভ্র এই বিষয়ে হতাশ। শেষ বাজাতে বাজাতে থার্ড ফ্লোরে চলে গেল সে। ফোন বের করে উমামাকে মেসেজ লিখল। হাউ আর ইউ জানো? অনলাইনে ছিল উমামা। ফোন স্ক্রিনের মাঝে অপর আইডিটা দেখে অবগত মেসেজ দেখে দাঁতে দাঁত খিঁচল। অতঃপর সিন করে বেডের কিনারায় ফোন ফেলে রেখে বালিশের মাথা রাখল। সেই দিনের কিছু ভোলেনি সে। তাকে ভালোবাসি বলে অন্য মেয়েকে নিয়ে ঘোরাঘুরি করা, আবার ফোনটাও ওই মেয়ের হাতে তুলে দিয়েছিল। কই, সে তো এখনও অভ্রর ফোন দেখতে কেমন সেটাও জানে না। এসছিল বলতে তুমি যা ভাবছো তেমন কিছুই নয়। উনি আমার পরবর্তী কথা শুনতে আগ্রহ না মোটেও ছিল না। ধোকাবাজ প্রতারক। এইচএসসিটাও এখনও পাশ করতে উঠতে পারেনি, অথচ 2-এর অধিক গার্লফ্রেন্ড পকেটে পুরো রেখেছে। বড় হলে নির্ঘাত প্লেবয় হবে, এর সাথে সম্পর্ক আগানোর মানেই হয় না। তোহফার সাথে অনেকক্ষণ ছাদে সময় কাটানোর পর সিঁড়ির দিকে পা বাড়ালো সুখ। বসে থাকতে থাকতে ভালো লাগছে না, একটু শুতে ইচ্ছে করছে। তোহফা এখনও ছাদেই। ছাদ থেকে ওই জামিন দেখা যায়, যেখানে শিকদার বাড়ির জীবন্ত করে তুলে গার্ডেন করা হয়েছে, যেখানে পাতানো চেয়ারে মাহিরে বসা হানিফা বেগম। তোহফা মন্ত্রমুগ্ধ নিষ্পলক দৃষ্টিতে যদিও মাহিরের দিকে নিবদ্ধ, তবুও সে দেখতে পাচ্ছে অন্য মনস্ক হয়ে নানু কিছু একটা বলছে। খোলা চুল হাতে খোপা করতে করতে করিডোরের ভিতরে এগিয়ে এসল সুখ। ঘাড় ভিজে গেল, চুলের উষ্ণতায় একটু স্বস্তির প্রয়োজন। ছাদ থেকে সুখের রুমে পৌঁছানোর আগে বর্ণর কক্ষ। স্থূল পা ফেলে এগিয়ে চলার পথে আচমকা পা থমকে গেল তার। স্বয়ংক্রিয় মস্তিষ্ক কান সজাগ করল। বর্ণের রুমের দরজা খোলা। এদিক ওদিক নজর না দিয়ে দ্রুত পা চালিয়ে আসার পরেও এমন মনে হলো তার, গোংরানোর আওয়াজে ভেসে আসছে রুম থেকে। সুখের বুকটা ধক করে উঠল অজানা শঙ্কায়। গোংরানির তীব্র তা বাড়ছে ক্রমশ। ঝনঝন করে কাজ ভেঙে পড়ার আওয়াজ ভেসে এলো। সুখের পা জমে যায় এই মুহূর্তের জন্য। ঝাঁকি দিয়ে শরীরের উপর লোমকূপ সিধে হয়ে গেছে ইতিমধ্যেই। দেখবে না দেখবে বলেও বর্ণের দরজার সামনে চলে আসে। সেদিনের পর থেকে আজ প্রথমে রুমের সামনে এসে থেমেছে সুখ। অদৃশ্য ভয়ে তেমন কোনো অনুভূতি না গ্রাস করতে পারছিল না। গোংরানির শব্দ তখনও ভেসে আসছিল তার কানে। দুরু দুরু বুকে ভেতরে পা ফেলে দরজার ডানে বায়ে ছিটকে আতঙ্কের দেহ ঝংকার দিয়ে উঠল সুখের। নিমিষেই হাতের ফোনটা ছিটকে পড়ে যায় ফ্লোরে। কাছে আবৃত্ত ফোনের কাভারটা টাইসের সাথে ঘষে লেগে ভেঙে 2 টুকরো হয়ে 2 দিকে ছড়িয়ে পড়ে। সুখের মনোযোগ সেই দিকে নেই। স্তব্ধ চোখে হয়তো বুদ্ধি হয়ে সামনে তাকিয়েছে।
গলা শুকিয়ে আসছে তার। অবিশ্বাস্য দুহাত উঠে এলো ঠোঁটের উপর। আতঙ্কিত কণ্ঠে অস্পষ্ট স্বরে বেরিয়ে আসে মুখ ভেঙে, আ। থকথকে মেঝেতে ছিটকে পড়েছিল সুখ। তড়িঘড়ি করে উঠে বাহিরে ছুটে আসে। গায়ের ওড়নাটি পড়ে রইল মেঝেতে। গ্রাউন্ড ফ্লোরে লাগাতার সাইরেন বাজছে। সকলে তেড়ে এসে জড়ো হলো এক জায়গায়। রুবাইয়া দ্রুত কদমে ছুটে চলে সিঁড়ি বেয়ে। আইজা, মাহির এবং আজাদ শিকদারও চললেন। ভদ্রলোক শুয়েছিলেন, চোখও বুজে এসেছিল প্রায়, কিন্তু সাইরেনের তীব্র গর্জনে ঘুম উবে গেছে। চোখে মুখে আতঙ্ক। রুবাইয়াত মুসিবতের দোয়া পাঠ করে সর্বস্ব দিয়ে পা চালাচ্ছেন। হানিফা বেগম সিঁড়ি চড়তে পারেন না, সিঁড়ির নিকটে দাঁড়িয়েই হাঁকডাক করছেন। সাইমা রামসা প্রথমে আতিফ আসলামের কাছে ছুটে গেল, পরপর তাদের নিয়ে দৌড়ে গেল ওপরে। এটা 5th ফ্লোর থেকে কেউ বালাচ্ছে। ছেলেমেয়েরা যেহেতু থাকার জন্য শেষ ফ্লোরই বেছে নিয়েছে, আজাদ শিকদার এই সাইরেন সিস্টেম স্থাপন করেছেন, কোনো বিপদ হলে যেন তারা নিচে সংকেত দিতে পারে। এমন সাইরেন শেষ কবে বেজেছিল সময়টা ঠিক মনে নেই। সেদিন আগুন লেগেছিল তুহফার কক্ষে। আরও 2টো কক্ষ ছেয়ে গিয়েছিল সেই ধ্বংসাত্মক স্ফুলিঙ্গ। ভাগ্যিস তুহফার সময় মতো রুম ছেড়ে গেরিয়ে এসেছিল সেদিন, নয়তো আজ নিশ্চয়ই তেমন কোনো কিছু হয়েছে। রুবাইয়াত বিড়বিড় করে রবের কাছে চাইছেন তার ছেলেমেয়েগুলো যেন সুস্থ থাকে। দোয়া হয়তো কবুল হয়েছে। সুখ 5th ফ্লোরের সিঁড়ির গোড়াতেই বিবর্ণ মুখে দাঁড়িয়ে, কপালে রক্ত ঝরছে। রুবাইয়াত বিচলিত হয়ে মেয়ের মুখে হাত বুলিয়ে দিয়ে উদ্বিগ্ন হলেন। কি হয়েছে আম্মা, কপাল ফেটেছে কিভাবে? রুবাইয়াত এদিক ওদিক চোখ বুলালেন। আগুনের চিহ্নটুকুও দেখা যাচ্ছে না। তবে তুহফা কোথায়? ওর কিছু হয়েছে কি? আইজা, আজাদ শিকদারও পাশে এসে অস্থির গলায় জানতে চাইছেন আসলে কি ঘটেছে। সুখ খেই হারিয়ে ফেলে, শরীর কাঁপছে থরথর, চোখ ভিজে গেছে অশ্রুতে। আহ আহ মৃদু অস্ফুট স্বরে অক্ষরটি আওড়ে বর্ণের রুমের দিক অস্থির ইশারায় কিছু বলতে যেও গুলিয়ে ফেলছে। অপারগ্য হয়ে আজাদ শিকদারের হাত ধরে দ্রুত কদমে হেঁটে গেল সেদিক। পিছু ছুটল বাকিরাও। ভেতরে প্রবেশ করেই চোখের সামনে অপ্রিয় এবং অপ্রত্যাশিত একটি দৃশ্য দেখে আইজা আতকে চিৎকার দিয়ে উঠল। দিকবিদিক ভুলে ছুটে গেলেন সামনে। বর্ণের মুখশ্রীতে অদ্ভুত হিংস্রতা, চোখের দৃষ্টিতে স্ফুলিঙ্গ। বাঁ হাতে অভ্রর গলা চেপে দেয়ালে মিশিয়ে রেখে এক দৃষ্টি তার চোখের দিকে চেয়ে আছে, যেন তার অসহায়ত্ব, বাঁচার জন্য আকুতি দেখে চোখের তৃষ্ণা মিটাচ্ছিল। চোখ উল্টে গেছে অভ্রর, জিভ বেরিয়ে এসেছে। আইজা বর্ণের হাত ছাড়ানোর চেষ্টা চালিয়ে ক্রন্দনরত গলায় চেঁচিয়ে উঠল, কি করছো তুমি বর্ণ? ছেড়ে দাও, আমার ছেলেটা মরে যাবে। মুহূর্তেই কক্ষে আহাজার পূর্ণ হয়ে উঠল। গা ছমছমে পরিবেশ। মাহির থম মেরেছিল কিছু পল। ছুটে যাবার মাঝেই বর্ণ ঝাটকা মেরে আইজার হাত ছাড়িয়ে নেয়। আমার কাজে বাঁধা। পিছু ফিরে হাত মুঠো পাকিয়ে তুলল। থেমে গেল সম্মুখের থমকে যাওয়া নারী মূর্তি দেখে। আইজা থম মেরে মূর্তির ন্যায় চেয়ে স্থির চোখে বর্ণের কাঁধ বরাবর উঠে আসা মুঠো পাকানো হাত দিকে তাকিয়ে, অনুভূতিশূন্য চোখের গহীনে অবিশ্বাস্য। বর্ণ তাকে আঘাত করার নিমিত্তে হাত উঠিয়েছে, এখন মাকেও। মাহির 2 হাতে বর্ণের পেছন থেকে পেট ছাপচে দূরে সরিয়ে নিয়ে যায়। ভাই রিল্যাক্স, উনি আন্টি, আপনার মা, এরা আপনার প্রিয়জন, আপনি সবাইকে খুব ভালোবাসেন না? বন্দিত্ব হতে ছাড়া পেয়ে ফ্লোরে বসে পড়ে অভ্র। গলা ধরে কাশছে শব্দ তুলে, জোরে জোরে এতক্ষণের আটকে থাকা নিঃশ্বাস ছাড়ছে হা করে। রুবাইয়াত পাশে হাঁটু ফেলে বসে বুকে জড়িয়ে নিল তাকে। সুখ পানি এনে দেয়। আজাদ শিকদার স্তব্ধ দাঁড়িয়ে আছেন। এখানে তার কি করণীয় মাথা কাজ করছে না। এমন পরিস্থিতির সম্মুখীন হতে হবে দুঃস্বপ্নেও তিনি ভাবতে পারেননি। কক্ষের বাহিরে রামসা, আতিফ আসলাম এবং সাইমা বুয়াও এসে থামল। ভেতরে পারিবারিক সদস্যদের মধ্যে কিছু হয়েছে, অনুমতি ছাড়া ঢোকা বারণ, তবে মূল বিষয়টি জানার উৎকণ্ঠাও তাদের আছে। বর্ণের উগ্র ভাব কমে এলো ধীরে ধীরে। একসময় মুখশ্রীতে কঠোরতা জমানার হিংস্র ভাব অদৃশ্যে মিলিয়ে যায়। আইজা ধপ করে ফ্লোরে বসে পড়েন ততক্ষণে, দৃষ্টিশূন্য। ফ্লোরে কাঁচের ভাঁজ ভাঙার ছোট ছোট টুকরো পড়ে আছে। অভ্র নিজেকে বাঁচাতে হাত ছুড়াছুড়ি করার সময় পাশ থেকে ছিটকে পড়েছিল। ফ্লোরে হাত ঠ্যাস দেওয়ায় কাঁচের টুকরো বিঁধে গেছে আইজার হাতে। বর্ণ ঢোক গিলে একবার ঘাড় নামিয়ে অভ্রকে দেখে নিয়ে পরপর তাকালো আইজার দিকে। শান্ত হয়ে আসতেই মাহির ছেড়ে দেয় তাকে। এটা কি করে ফেললেন ভাই? বর্ণ নিজেও স্তব্ধ। নিজের চুলে একবার হাত বুলিয়ে আহত চোখে একবার মাহিরের দিকে চেয়ে আইজার সামনে বসে পড়ল হঠাৎ। অদ্ভুত করুণ গলায় ডাকল, আহ আম্মু। আঁচলে মুখ চেপে তিনি মুখ ঘুরিয়ে নিলেন অন্যত্র। বর্ণ ক্ষণকাল স্থির থেকে হঠাৎ ঘাড় ঘুরিয়ে সুখের ন্যাতনা মুখশ্রীতে নজর রাখল সেকেন্ডের জন্য। কপালের কোণ ছুঁয়ে রক্তের রেখা কানের লতি পর্যন্ত এসেছে। তখন অভ্রর গলা থেকে হাত ছাড়িয়ে নিতে চাইলে ঝাটকা মেরেছিল সে, ফলে সুখ ছিটকে পড়ে ড্রেসিং টেবিলের কোণায়, সেখান থেকে ফ্লোরে। বর্ণ উদ্ভ্রান্তের মতো বাড়ি থেকে বেরিয়ে এসে চুল খামচে ধরে উদ্দেশ্যহীন এদিক ওদিক নজর ছিটাল। একসময় 2 হাতে সামনে এনে ঘুরিয়ে ফিরিয়ে দেখতে লাগল।
হাউ ডিড আই ডু দিস? বিড়বিড় করে চোখ বুজে লম্বা শ্বাস ছেড়ে ডান হাতটা মুঠো করে হঠাৎ দেওয়ালে ঘুষি বসালো সজোরে। বাড়ির শক্ত ইমারতের ভিত্তিগুলোও যেন এক মুহূর্তের জন্য কেঁপে উঠল এই আঘাতে। এই হাত আজ মায়ের উপর উঠতে যাচ্ছিল। এই হাত পরপর আরও 2-3টে ঘুষি মারল। রক্ত না আসা পর্যন্ত মনের খোয়াইশ মিটছিল না। বাইকে চড়ে বসে সর্বোচ্চ স্পিড বাড়িয়ে বেরিয়ে গেল সে। গন্তব্যের নাম জানা নেই। থকথকে মেঝেতে ছিটকে পড়েছিল সুখ। তড়িঘড়ি করে উঠে বাহিরে ছুটে আসে। গায়ের ওড়নাটি পড়ে রইল মেঝেতে। গ্রাউন্ড ফ্লোরে লাগাতার সাইরেন বাজছে। সকলে তেড়ে এসে জড়ো হলো এক জায়গায়। রুবাইয়া দ্রুত কদমে ছুটে চলে সিঁড়ি বেয়ে। আইজা, মাহির এবং আজাদ শিকদারও চললেন। ভদ্রলোক শুয়েছিলেন, চোখও বুজে এসেছিল প্রায়, কিন্তু সাইরেনের তীব্র গর্জনে ঘুম উবে গেছে। চোখে মুখে আতঙ্ক। রুবাইয়াত মুসিবতের দোয়া পাঠ করে সর্বস্ব দিয়ে পা চালাচ্ছেন। হানিফা বেগম সিঁড়ি চড়তে পারেন না, সিঁড়ির নিকটে দাঁড়িয়েই হাঁক ডাক করছেন। সাইমা, রামসা প্রথমে আতিফ, আসলামের কাছে ছুটে গেল, পরপর তাদের নিয়ে দৌড়ে গেল ওপরে। এটা 5th ফ্লোর থেকে কেউ বালাচ্ছে। ছেলেমেয়েরা যেহেতু থাকার জন্য শেষ ফ্লোরই বেছে নিয়েছে, আজাদ শিকদার এই সাইরেন সিস্টেম স্থাপন করেছেন, কোনো বিপদ হলে যেন তারা নিচে সংকেত দিতে পারে। এমন সাইরেন শেষ কবে বেজেছিল সময়টা ঠিক মনে নেই। সেদিন আগুন লেগেছিল তুহফার কক্ষে। আরও 2টো কক্ষ ছেয়ে গিয়েছিল সেই ধ্বংসাত্মক স্ফুলিঙ্গ। ভাগ্যিস তুহফার সময় মতো রুম ছেড়ে গেরিয়ে এসেছিল সেদিন, নয়তো আজ নিশ্চয়ই তেমন কোনো কিছু হয়েছে। রুবাইয়াত বিড়বিড় করে রবের কাছে চাইছেন তার ছেলেমেয়েগুলো যেন সুস্থ থাকে। দোয়া হয়তো কবুল হয়েছে। সুখ 5th ফ্লোরের সিঁড়ির গোড়াতেই বিবর্ণ মুখে দাঁড়িয়ে, কপালে রক্ত ঝরছে। রুবাইয়াত বিচলিত হয়ে মেয়ের মুখে হাত বুলিয়ে দিয়ে উদ্বিগ্ন হলেন। কি হয়েছে আম্মা? কপাল ফেটেছে কিভাবে? রুবাইয়াত এদিক ওদিক চোখ বুলালেন। আগুনের চিহ্নটুকুও দেখা যাচ্ছে না। তবে তুহফা কোথায়? ওর কিছু হয়েছে কি? আইজা, আজাদ শিকদারও পাশে এসে অস্থির গলায় জানতে চাইছেন আসলে কি ঘটেছে। সুখ খেই হারিয়ে ফেলে, শরীর কাঁপছে থরথর, চোখ ভিজে গেছে অশ্রুতে। আহ আহ মৃদু অস্ফুট স্বরে অক্ষরটি আওড়ে বর্ণের রুমের দিক অস্থির ইশারায় কিছু বলতে যেও গুলিয়ে ফেলছে। অপারগ্য হয়ে আজাদ শিকদারের হাত ধরে দ্রুত কদমে হেঁটে গেল সেদিক। পিছু ছুটল বাকিরাও। ভেতরে প্রবেশ করেই চোখের সামনে অপ্রিয় এবং অপ্রত্যাশিত একটি দৃশ্য দেখে আইজা আতকে চিৎকার দিয়ে উঠল। দিকবিদিক ভুলে ছুটে গেলেন সামনে। বর্ণের মুখশ্রীতে অদ্ভুত হিংস্রতা, চোখের দৃষ্টিতে স্ফুলিঙ্গ। বাঁ হাতে অভ্রর গলা চেপে দেয়ালে মিশিয়ে রেখে এক দৃষ্টি তার চোখের দিকে চেয়ে আছে, যেন তার অসহায়ত্ব, বাঁচার জন্য আকুতি দেখে চোখের তৃষ্ণা মিটাচ্ছিল। চোখ উল্টে গেছে অভ্রর, জিভ বেরিয়ে এসেছে। আইজা বর্ণের হাত ছাড়ানোর চেষ্টা চালিয়ে ক্রন্দনরত গলায় চেঁচিয়ে উঠল, কি করছো তুমি বর্ণ? ছেড়ে দাও, আমার ছেলেটা মরে যাবে। মুহূর্তেই কক্ষে আহাজার পূর্ণ হয়ে উঠল। গা ছমছমে পরিবেশ। মাহির থম মেরেছিল কিছু বল। ছুটে যাবার মাঝেই বর্ণ ঝাটকা মেরে আইজার হাত ছাড়িয়ে নেয়। আমার কাজে বাঁধা। পিছু ফিরে হাত মুঠো পাকিয়ে তুলল। থেমে গেল সম্মুখের থমকে যাওয়া নারী মূর্তি দেখে। আইজা থম মেরে মূর্তির ন্যায় চেয়ে স্থির চোখে বর্ণের কাঁধ বরাবর উঠে আসা মুঠো পাকানো হাত দিকে তাকিয়ে, অনুভূতিশূন্য চোখের গহীনে অবিশ্বাস্য। বর্ণ তাকে আঘাত করার নিমিত্তে হাত উঠিয়েছে, এখন মাকেও। মাহির 2 হাতে বর্ণের পেছন থেকে পেট ছাপচে দূরে সরিয়ে নিয়ে যায়। ভাই রিল্যাক্স, উনি আন্টি, আপনার মা, এরা আপনার প্রিয়জন, আপনি সবাইকে খুব ভালোবাসেন না? বন্দিত্ব হতে ছাড়া পেয়ে ফ্লোরে বসে পড়ে অভ্র। গলা ধরে কাশছে শব্দ তুলে, জোরে জোরে এতক্ষণের আটকে থাকা নিঃশ্বাস ছাড়ছে হা করে। রুবাইয়াত পাশে হাঁটু ফেলে বসে বুকে জড়িয়ে নিল তাকে। সুখ পানি এনে দেয়। আজাদ শিকদার স্তব্ধ দাঁড়িয়ে আছেন। এখানে তার কি করণীয় মাথা কাজ করছে না। এমন পরিস্থিতির সম্মুখীন হতে হবে দুঃস্বপ্নেও তিনি ভাবতে পারেননি। কক্ষের বাহিরে রামসা, আতিফ আসলাম এবং সাইমা বুয়াও এসে থামল। ভেতরে পারিবারিক সদস্যদের মধ্যে কিছু হয়েছে, অনুমতি ছাড়া ঢোকা বারণ, তবে মূল বিষয়টি জানার উৎকণ্ঠাও তাদের আছে। বর্ণের উগ্রভাব কমে এলো ধীরে ধীরে। একসময় মুখশ্রীতে কঠোরতা জমানার হিংস্র ভাব অদৃশ্যে মিলিয়ে যায়। আইজা ধপ করে ফ্লোরে বসে পড়েন ততক্ষণে, দৃষ্টিশূন্য। ফ্লোরে কাঁচের ভাঁজ ভাঙার ছোট ছোট টুকরো পড়ে আছে। অভ্র নিজেকে বাঁচাতে হাত ছুড়াছুড়ি করার সময় পাশ থেকে ছিটকে পড়েছিল। ফ্লোরে হাত ঠ্যাস দেওয়ায় কাঁচের টুকরো বিঁধে গেছে আইজার হাতে। বর্ণ ঢোক গিলে একবার ঘাড় নামিয়ে অভ্রকে দেখে নিয়ে পরপর তাকালো আইজার দিকে। শান্ত হয়ে আসতেই মাহির ছেড়ে দেয় তাকে। এটা কি করে ফেললেন ভাই? বর্ণ নিজেও স্তব্ধ। নিজের চুলে একবার হাত বুলিয়ে আহত চোখে একবার মাহিরের দিকে চেয়ে আইজার সামনে বসে পড়ল হঠাৎ। অদ্ভুত করুণ গলায় ডাকল, আহ আম্মু। আঁচলে মুখ চেপে তিনি মুখ ঘুরিয়ে নিলেন অন্যত্র। বর্ণ ক্ষণকাল স্থির থেকে হঠাৎ ঘাড় ঘুরিয়ে সুখের ন্যাতনা মুখশ্রীতে নজর রাখল সেকেন্ডের জন্য। কপালের কোণ ছুঁয়ে রক্তের রেখা কানের লতি পর্যন্ত এসেছে।
তখন অভ্রর গলা থেকে হাত ছাড়িয়ে নিতে চাইলে ঝাটকা মেরেছিল সে, ফলে সুখ ছিটকে পড়ে ড্রেসিং টেবিলের কোণায়, সেখান থেকে ফ্লোরে। বর্ণ উদ্ভ্রান্তের মতো বাড়ি থেকে বেরিয়ে এসে চুল খামচে ধরে উদ্দেশ্যহীন এদিক ওদিক নজর ছিটালো। একসময় 2 হাতে সামনে এনে ঘুরিয়ে ফিরিয়ে দেখতে লাগল। হাউ ডিড আই ডু দিস? বিড়বিড় করে চোখ বুজে লম্বা শ্বাস ছেড়ে ডান হাতটা মুঠো করে হঠাৎ দেওয়ালে ঘুষি বসালো সজোরে। বাড়ির শক্ত ইমারতের ভিত্তিগুলোও যেন এক মুহূর্তের জন্য কেঁপে উঠল এই আঘাতে। এই হাত আজ মায়ের উপর উঠতে যাচ্ছিল। এই হাত পরপর আরও 2-3টে ঘুষি মারল। রক্ত না আসা পর্যন্ত মনের খোয়াইশ মিটছিল না। বাইকে চড়ে বসে সর্বোচ্চ স্পিড বাড়িয়ে বেরিয়ে গেল সে। গন্তব্যের নাম জানা নেই। দূর হতে ল্যাম্পপোস্টের হলদেটে রশ্মি আছড়ে এসে বিছিয়ে পড়েছে পিচ ঢালা রাস্তায়। তাতে বর্ণার কালো পোশাকে আবৃত নিস্তেজ দেহ অল্প স্বল্প দৃশ্যমান। আশেপাশে কোনো মানব অস্তিত্বের টিকিটিও নজরে পড়ছে না। শহরকে তখন রাতের আধার গ্রাস করে নিয়েছে পুরোপুরি। অম্বরে ফালি চাঁদখানা ঠেকে গেছে মেঘের ওপারে। বর্ণার শ্বাস প্রশ্বাস চলছিল ধিমি গতিতে। অসাড় শরীর ক্ষণকাল স্থির পড়ে থেকে অনিচ্ছা সত্ত্বেও পিটপিট চোখের পাতা খোলে সে। ক্ষীণ শক্তি ব্যয় করে হেলমেট খুলে ছুঁড়ে ফেলে দেয় দিকশূন্য। হাতের কবজিতে চিনচিন করছে। কিভাবে যেন ঘড়ির কাঁচ বিঁধে গেছে। পায়ের গোড়ালি, হাঁটুতে, উড়ুতেও ব্যথা অনুভব হয়। মুখ ভেঙে অস্ফুট শব্দ বেরিয়ে আসে বিরক্তিসূচক। এই মুহূর্তে যন্ত্রণার চেয়ে বেশি বিরক্তে আচ্ছন্ন হয়েছে তার মুখশ্রী। রাস্তায় হাত ঠেসে ধীরস্থির উঠে বসে বর্ণা। দাঁতে দাঁত খিচে আছে, চোখের দৃষ্টি নিভু নিভু। দাঁড়াতে গিয়েও পুনরায় রাস্তায় ঢলে পড়ে গেল সে। বিতৃষ্ণা মনে চোখের সামনে হাত তুলে আনে। কবজি বেয়ে টুপটাপ তরল রক্ত গড়িয়ে পড়ছে। ভাঙা সরু কাঁচ তখনও সেখানে সেটে রয়েছে। 2বার ঝাড়া মেরে বর্ণ মুখের ওপর হাত নিয়ে দাঁতের ফাঁকে চেপে কাঁচ টেনে বের করে নিল। পরপর থু দিয়ে খেলে দিল মুখে নেওয়া কাঁচের টুকরো। ঠোঁট জুড়ে রক্তের মাখামাখি। নিঃশ্বাসের শব্দে আশপাশ ভারী হয়ে উঠেছে ইতোমধ্যে। 2টো গাড়ি চোখের সামনে দিয়ে চলে গেল সাঁই সাঁই। রাস্তার কিনারে কেউ আহত দেহে পড়ে আছে তা দেখার প্রয়োজন বোধই মনে করল না। অবশ্য করলেও বর্ণার প্রতিক্রিয়া নিশ্চয়ই ইতিবাচক হতো না। রাস্তার দুপাশে মেহগনি গাছের সারি। বাইক ওই দূরে ছিটকে গিয়ে গাছের সাথে টেক্কা লেগে ওপাশের মাঠে পড়ে গেছে। বর্ণ পকেট হাতড়ে ফোন বের করল বর্ণা। ভাষা ভাষা দৃষ্টিতে স্ক্রিন ঝাপসা দেখতে পাচ্ছে। মাহিরের কলের উপর কল দিয়েছিল রাত 2টো পর্যন্ত। লিস্টে তার নামটা প্রথমেই আছে। মাত্রই চোখ লেগে এসেছে। ফোনটা রেখে দিয়েছিল কানের গোড়ায়। সশব্দে ফোনখানা বেজে উঠতেই ধরপড়িয়ে শোয়া থেকে উঠে গেল মাহির। ঘুমের ঘরে এমন অপ্রত্যাশিত কিছু হওয়ায় বুক থুপথাপ করছে। ধাতস্থ হয়ে সে বালিশে নজর নিবদ্ধ করে। অতঃপর বুকে হাত চেপে প্রলম্বিত শ্বাস ত্যাগ করল। তখন এক মুহূর্তের মনে হয়েছিল ভূমিকম্প শুরু হয়েছে। বিল্ডিং ধসে পড়ে ক্ষণিকের ব্যবধানে আজরায়েল নামবে জান কবচ করতে। ফোন কানে ধরে রাখে বর্ণা। চোখ বুজে আলগোছে মাথা এলিয়ে দেয় রাস্তায়। ওপাশে রিসিভ করতেই সে স্বল্প আওয়াজে আওড়াল, মাহির। রাত 4:25। ঘড়ির কাঁটা জানান দিচ্ছে এখন রাতের শেষ ভাগ চলমান। হেলানি চেয়ারে হাত পা ছড়িয়ে বর্ণা আধ শোয়া হয়ে আছে। কপালে এবং হাতের কবজিতে ব্যান্ডেজ করে দিয়ে পায়ের অবস্থা দেখে আহত চোখে বর্ণার মুখশ্রীতে নজর ঘোরাল মাহির। বর্ণার চোখ তখন বন্ধ ছিল। সেভাবেই হঠাৎ মুখ খুলল। হোয়াট? মাহির নজর সরিয়ে আনে অতি দ্রুত। তাকালেও দোষ। তখন বর্ণার কল পেয়ে আগে পিছে না ভেবে ছুটেছিল সে। তার জ্ঞান ছিল, কিন্তু শরীর অবশ প্রায়। হসপিটাল নিয়ে যেতে চেয়েছিল মাহির, কিন্তু মহাশয় নিষেধ করে দিয়েছে। টক্কর লাগার মুহূর্তে তৎক্ষণাৎ বাইক থেকে ছিটকে পড়ে আসায় শরীরে গুরুত্বর আঘাত লাগেনি। তাই বলে জখমগুলোকেও হেলাফেলার মতো নয়। মাহির অগথায় বর্ণার ফ্ল্যাটেই নিয়ে এসেছে তাকে। আর সে যতটুকু পারে রক্তক্ষরণ বন্ধ করার চেষ্টা করছে। তুলাতে সেভলন লাগিয়ে গোড়ালির আশেপাশে ছুঁয়ে শুকিয়ে যাওয়া রক্ত পরিষ্কার করার সময় মৃদু স্বরে বলল, বস, ফ্র্যাকচার, ইনফেকশন এসব হতে পারে। দেন মনক্ষুণ্ণ চোখে পুনর্বার চাইল মাহির। হাতে, পায়ে, হাঁটুতে, উড়ুতেও ব্যথা অনুভব হলেও মুখের ভাষা একদম কাটকাট। কিছু বললেই আগুনের গোলার মতো জবাব ফিরিয়ে দিচ্ছে কঠিন স্বরে। এখন কথা না বাড়ানোই শ্রেয়। রাত পোহালেই বরং তাকে কিছু একটা করতে হবে। সুখের রুমের পাশাপাশি লাগোয়া একটি সিক্রেট রুম আছে, যদিও সম্পূর্ণ সিক্রেট বলা যায় না। রুমটির ব্যাপারে বাহিরের মানুষ ছাড়া বাড়ির প্রত্যেকে অবগত।
আব্বু এবং বড় আব্বুর কাছ থেকে এই রুমটা চেয়ে নিয়েছিল সুখ। ছোটকাল থেকে আঁকিবুকি নিয়ে তার খুব আগ্রহ। বইয়ে থাকা বিভিন্ন ছবিগুলো প্রথম প্রথম এলোমেলো অপরিপক্ক হাতে লাকালেও একসময় নিখুঁতভাবে স্কেচ করতে পারে। 2 বছর আগে পেন্টিং করার শখ জাগে তার। চারপাশের সবুজ শ্যামল নজর কাড়া পরিবেশ তুলির আঁচড়ে ক্যানভাসে ফুটিয়ে তোলার ইচ্ছা হয়। অতঃপর আর কি, আব্বুকে জানা দূর হতে ল্যাম্পপোস্টের হলদেটে রশ্মি আছড়ে এসে বিছিয়ে পড়েছে পিচ ঢালা রাস্তায়। তাতে বর্ণার কালো পোশাকে আবৃত নিস্তেজ দেহ অল্প স্বল্প দৃশ্যমান। আশেপাশে কোনো মানব অস্তিত্বের টিকিটিও নজরে পড়ছে না। শহরকে তখন রাতের আধার গ্রাস করে নিয়েছে পুরোপুরি। অম্বরে ফালি চাঁদখানা ঠেকে গেছে মেঘের ওপারে। বর্ণার শ্বাস প্রশ্বাস চলছিল ধিমি গতিতে, অসার শরীর। ক্ষণকাল স্থির পড়ে থেকে অনিচ্ছা সত্ত্বেও পিটপিট চোখের পাতা খোলে সে। ক্ষীণ শক্তি ব্যয় করে হেলমেট খুলে ছুঁড়ে ফেলে দেয় দিকশূন্য। হাতের কবজিতে চিনচিন করছে। কিভাবে কিভাবে যেন ঘড়ির কাঁচ বিঁধে গেছে। পায়ের গোড়ালি, হাঁটুতে, উড়োতেও ব্যথা অনুভব হয়। মুখ ভেঙে অস্ফুট শব্দ বেরিয়ে আসে বিরক্তিসূচক। এই মুহূর্তে যন্ত্রণার চেয়ে বেশি বিরক্তে আচ্ছন্ন হয়েছে তার মুখশ্রী। রাস্তায় হাত ঠেসে ধীরস্থির উঠে বসে বর্ণা। দাঁতে দাঁত খিচে আছে, চোখে দৃষ্টি নিভু নিভু। দাঁড়াতে গিয়েও পুনরায় রাস্তায় ঢলে পড়ে গেল সে। বিতৃষ্ণা মনে চোখের সামনে হাত তুলে আনে। কবজি বেয়ে টুপটাপ তরল রক্ত গড়িয়ে পড়ছে। ভাঙা সরু কাঁচ তখনও সেখানে সেটে রয়েছে। দুবার ঝাড়া মেরে বর্ণ মুখের ওপর হাত নিয়ে দাঁতের ফাঁকে চেপে কাঁচ টেনে বের করে নিল। পরপর থু দিয়ে ফেলে দিল মুখে নেওয়া কাঁচের টুকরো। ঠোঁট জুড়ে রক্তের মাখামাখি। নিঃশ্বাসের শব্দে আশপাশ ভারী হয়ে উঠেছে ইতোমধ্যে। দুটো গাড়ি চোখের সামনে দিয়ে চলে গেল সাঁই সাঁই। রাস্তার কিনারে কেউ আহত দেহে পড়ে আছে তা দেখার প্রয়োজন বোধই মনে করল না। অবশ্য করলেও বর্ণার প্রতিক্রিয়া নিশ্চয়ই ইতিবাচক হতো না। রাস্তার দুপাশে মেহগনি গাছের সারি। বাইক ওই দূরে ছিটকে গিয়ে গাছের সাথে টেক্কা লেগে ওপাশের মাঠে পড়ে গেছে। বর্ণ পকেট হাতড়ে ফোন বের করল বর্ণা। ভাষা ভাষা দৃষ্টিতে স্ক্রিন ঝাপসা দেখতে পাচ্ছে। মাহিরের কলের উপর কল দিয়েছিল রাত 2টো পর্যন্ত। লিস্টে তার নামটা প্রথমেই আছে। মাত্রই চোখ লেগে এসেছে। ফোনটা রেখে দিয়েছিল কানের গোড়ায়। সশব্দে ফোনখানা বেজে উঠতেই ধরপুড়িয়ে শোয়া থেকে উঠে গেল মাহির। ঘুমের ঘরে এমন অপ্রত্যাশিত কিছু হওয়ায় বুক ধুপধাপ করছে। ধাতস্থ হয়ে সে বালিশে নজর নিবদ্ধ করে। অতঃপর বুকে হাত চেপে প্রলম্বিত শ্বাস ত্যাগ করল। তখন এক মুহূর্তের মনে হয়েছিল ভূমিকম্প শুরু হয়েছে। বিল্ডিং ধসে পড়ে ক্ষণিকের ব্যবধানে আজরায়েল নামবে জান কবচ করতে। ফোন কানে ধরে রাখে বর্ণা। চোখ বুজে আলগোছে মাথা এলিয়ে দেয় রাস্তায়। ওপাশে রিসিভ করতেই সে স্বল্প আওয়াজে আওড়াল, মাহির। রাত 4:25। ঘড়ির কাঁটা জানান দিচ্ছে এখন রাতের শেষ ভাগ চলমান। হেলানি চেয়ারে হাত পা ছড়িয়ে বর্ণা আত শোয়া হয়ে আছে। কপালে এবং হাতের কবজিতে ব্যান্ডেজ করে দিয়ে পায়ের অবস্থা দেখে আহত চোখে বর্ণার মুখশ্রীতে নজর ঘোরাল মাহির। বর্ণার চোখ তখন বন্ধ ছিল। সেভাবেই হঠাৎ মুখ খুলল। হোয়াট? মাহির নজর সরিয়ে আনে অতি দ্রুত। তাকালেও দোষ। তখন বর্ণার কল পেয়ে আগে পিছে না ভেবে ছুটেছিল সে। তার জ্ঞান ছিল কিন্তু শরীর অবশ প্রায়। হসপিটাল নিয়ে যেতে চেয়েছিল মাহির, কিন্তু মহাশয় নিষেধ করে দিয়েছে। টক্কর লাগার মুহূর্তে তৎক্ষণাৎ বাইক থেকে ছিটকে পড়ে আসায় শরীরে গুরুতর আঘাত লাগেনি, তাই বলে জখমগুলোকেও হেলা ফেলার মতো নয়। মাহির অগথায় বর্ণার ফ্ল্যাটেই নিয়ে এসেছে তাকে, আর সে যতটুকু পারে রক্তক্ষরণ বন্ধ করার চেষ্টা করছে। তুলাতে সেভলন লাগিয়ে গোড়ালির আশেপাশে ছুঁয়ে শুকিয়ে যাওয়া রক্ত পরিষ্কার করার সময় মৃদু স্বরে বলল, বস, ফ্র্যাকচার, ইনফেকশন এসব হতে পারে। দেন। মনক্ষুণ্ণ চোখে পুনর্বার চাইল মাহির। হাতে, পায়ে, হাঁটুতে, উড়ুতেও ব্যথা অনুভব হলেও মুখের ভাষা একদম কাট। কিছু বললেই আগুনের গোলার মতো জবাব ফিরিয়ে দিচ্ছে কঠিন স্বরে। এখন কথা না বাড়ানোই শ্রেয়। রাত পোহালেই বরং তাকে কিছু একটা করতে হবে। সুখের রুমের পাশাপাশি লাগোয়া একটি সিক্রেট রুম আছে, যদিও সম্পূর্ণ সিক্রেট বলা যায় না। রুমটির ব্যাপারে বাহিরের মানুষ ছাড়া বাড়ির প্রত্যেকে অবগত। আব্বু এবং বড় আব্বুর কাছ থেকে এই রুমটা চেয়ে নিয়েছিল সুখ। ছোটকাল থেকে আঁকিবুকি নিয়ে তার খুব আগ্রহ। বইয়ে থাকা বিভিন্ন ছবিগুলো প্রথম প্রথম এলোমেলো অপরিপক্ক হাতে লাগালেও একসময় নিখুঁতভাবে স্কেচ করতে পারে। 2 বছর আগে পেন্টিং করার শখ জাগে তার।
চারপাশের সবুজ শ্যামল নজরকাড়া পরিবেশ তুলির আঁচড়ে ক্যানভাসে ফুটিয়ে তোলার ইচ্ছা হয়। অতঃপর আর কি, আব্বুকে জানালো ভদ্রলোক মেয়ে চাইলে জান হাজির করে দিতে পারে, সেখানে তার আবদার ছিল কেবল পেন্টিং করার ক্যানভাস, রং তুলি সহ যাবতীয় সামগ্রী। 1 বছর ধরে সময় নিয়ে ভীষণ যত্নে একটি পেন্টিং করছে সুখ, যেখানে তাদের পরিবারের প্রতিটি সদস্যের উপস্থিতি রয়েছে। 1/3 সম্পন্ন হয়েছে সেটার, আর কিছুটা বাকি। অনেকদিন এই রুমে প্রবেশ করা হয় না তার। আজ রাতে সময়ের কাঁটা দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে মনে হচ্ছিল। মনের ব্যাকুলতা কমার বদলে বেড়ে চলছিল হুড়হুড়। চোখে নিদ্রাও ধরা দিতে নারাজ। উপায়ান্তর না পেয়ে ছটপটে হৃদয় শান্ত করতে বহুদিন পর এই রুমে আগমন ঘটেছে তার। অসম্পূর্ণ পেন্টিংয়ে কিছুক্ষণ হাতও চালিয়েছিল সে। অনড় হাতে রঙের তুলি, কোমল স্নিগ্ধ গালেও কিছু রং লেগে রয়েছে। রমণী ক্যানভাসের পাশে থাকা ছোট টেবিলে হাতের ওপর হাত রেখে গভীর ঘুমে আচ্ছন্ন। কখন চোখ লেগে এসেছে হয়তো নিজেরও বোধগম্য নয়। ফজরের আজানের ধ্বনিতে ঘুম ভাঙে সুখের। দৃষ্টি মেলে ক্ষণকাল পর নিজের অবস্থান বুঝে ওঠার চেষ্টা করে তড়বড়ি করে সোজা হয়ে বসে চোখ কচলে আশেপাশে তাকায়। পরপর জিভ কেটে কপালে হাত রাখে। সত্যি, ঘুমে বুধ হয়ে কখন টেবিলে ঢলে পড়েছে কে জানে। 2 দিন অতিবাহিত হওয়ার পরও বাড়ি ফেরেনি বর্ণা। আইজা ছেলের চিন্তায় ভেতরে ভেতরে অস্থির। অন্যদিন হলে বোধহয় নিশ্চিত থাকা যেত ছেলে এখন বড় হয়েছে, নিজের খেয়াল নিজে রাখতে পারে, নিজের ভালো নিজেই বোঝে। কিন্তু মাহিরের কথাগুলো শোনার পর থেকে মায়ের দরদি মন আত্মচিৎকার দিয়ে যেন বলে চলেছে, ছেলেটাকে যদি আঁচলের তলায় লুকিয়ে রাখা যেত, তার জন্য খুব বেশি কি খারাপ হয়ে যেত। বর্ণর বাঁ হাতের কবজিতে ব্যান্ডেজ, টনটনে ব্যথায় ঈষৎ বেদনা সিক্ত হাত। ব্যথাগুলো শরীর অবধিই সীমিত, এখনও মন কাবু করতে পারেনি। অবচেতন মনে বাঁ হাত চোখের সামনে এপিট ওপিট করে ক্ষীণ হেসে বলল অন্যমনস্কে, জানিস মাহির, এই হাতে ছোটকে প্রথমবার আমি গুটি গুটি কদমে হাঁটতে শিখিয়েছি। পড়ালেখার বয়সে স্কুলে প্রবেশ করার আগেও আবার এই হাতের মুঠোয় তার হাত চেপে ক্লাসে দিয়ে এসেছি অগণিতবার। সেদিন এই হাতেই আমি ওকে। বর্ণ থামল, চোখ বুজে ফেলল তড়িৎ। সেভাবেই নিজের ওপর তাচ্ছিল্য হেসে অল্পক্ষণ পর ধীর লয়ে চোখ মেলে ডান হাত দেখি বলল পুনরায়, ছোটবেলায় এই হাতে আম্মুর আঁচল আঁকড়ে পিছু পিছু ঘুরঘুর করতাম। আমার অভিমানিনী মায়ের মুখে কতবার ভাতের লোকমা তুলে দিয়েছি বেহিসাবি সব। সেদিন এই হাতই আম্মুকে আঘাত করতে উঠেছিল মাহির, তুই ভাবতে পারছিস আমি লিমিট ক্রস করে গেছি না? ভালো ছেলে থেকে বঞ্চিত হয়েছি বহু আগেই। যেটুকু বেঁচে ছিল তাও সেদিন থচনচ করে দিয়ে এসেছি। মাহির মাথা নত করে চুপ রয়। অনুপরিমাণ ইস্যুতে অপরিকল্পিত অ্যাগ্রেসিভ হয়ে যাওয়ার ব্যাধি আছে বর্ণর। এই উগ্রতা, নিষ্ঠুরতা সে পৃথিবীর যে কারো সামনে উপস্থাপন করে আনন্দ পেলেও কখন জানি পরিবারকে তার হিংস্র আচরণে দুঃখ দিয়ে দেবে এই শঙ্কায় বাড়িমুখী হওয়ার মনোভাব দেখাত না সে। অথচ সেদিন সেই শঙ্কাটাই সত্যি ফলে গেল। মাহিরের ধারণা বর্ণর কাছে গোটা দুনিয়া একদিকে আর তার পরিবার অন্যদিকে। বর্ণ নীরস গলায় বলে উঠল আবারও, এই মুখ নিয়ে আম্মুর সামনে দাঁড়াবো কোন সুখে? আব্বুকে কি জবাব দেব? বাকিদের? নোপ, আমি আর ফিরব না বাড়িতে। ইউ ক্যান গো নাও। তামিজ শিকদার পারলে নিউজ পেপারে ঢুকে যেতেন। নিহায়েত সেটা অসম্ভব বলে সম্ভব হচ্ছে না। ভদ্রলোক চোখের ওপর মেলে ধরা কাগজে নেত্রদয় এমনভাবে স্থির রেখেছেন, সুখের মনে হচ্ছে এই মুহূর্তে ভুবন ভেসে গেলেও ওনার কোনো প্রকার হেলদোল পাওয়া যাবে না। অবশ্য তার মন মিথ্যেও ভাবতে পারে। খোলামেলা গার্ডেন, বাহারি ফুলের সুবাসে মাতোয়ারা চারপাশ। ওই দূরে একটি আমলকি গাছে 3টে হলদিয়া পাখি কিচমিচ করছে। প্রকৃতিতে বইছে মৃদু কোমল হাওয়া। সেই হাওয়া ছুঁয়ে গিয়ে সুখের কপালে আঁচড়ে আসা ছোট ছোট চুল উড়িয়ে দিচ্ছে। কোমরে হাত রাখে আব্বুর পাশে 2 মিনিট যাবৎ দাঁড়িয়ে আছে, অথচ ভদ্রলোকের কোনো নড়চড় নেই। ছোট ছোট আখি পল্লব ঘন ঘন ঝাপটে তামিজ শিকদারের চোখের অগ্রভাগে হাত ঝাঁকায় সুখ, সঙ্গে উচ্চারণ করে একটি অক্ষর, বাহ। শব্দটি শুনতে এমন লাগে যেন সদ্য কথা বলতে শেখা কোনো শিশু আধো আধো স্বরে ডাকছে। তামিজ শিকদার তরাক করে কাগজ নামিয়ে পাশে তাকালেন। পরপরই ঠোঁটের কোণে মুচকি হাসি ফোটে। আমার আম্মু নাকি? কখন এলো আমার মাটা? পাশের চেয়ারে নিউজ পেপার রেখা দিলেন তিনি। সুখ কথা বলল না। ট্রে থেকে চায়ের কাপ তুলে বাড়িয়ে দিল আব্বুর দিকে। কার হাতের?
কথার ফাঁকে চায়ের কাপে চুমুক দেন ভদ্রলোক। সে সময় চোখ বুজে নিলেন, যেন অনুভব করতে চাইছেন কিছু একটা। সুখ নিজে এক কাপ নিয়ে পাশাপাশি বসে হাতের ইশারায় জবাব করে, হৃদয়, কিন্তু আমি বানাইনি। কিন্তু আমার কেন যেন মনে হচ্ছে এই চা আমার আম্মার হাতে বানানো। আব্বু কিভাবে টের পেল তা ভেবে সুখ অবাক হল না, কিন্তু ভেতরের আত্মাটা প্রফুল্লে নেচে কেচে দুলে উঠল। মৃদু হেসে সুখ ডান হাতটা চেপে চোখ বুঝল, অর্থাৎ কৃতজ্ঞতা। ইতপূর্বে এমন ঘটনা বহুবার ঘটেছে। সুখ মাঝে মধ্যেই আব্বু আর বড় আব্বু বাড়ি ফিরলে তাদের জন্য নিজ হাতে এক এক রকম নাস্তা বানিয়ে পরিবেশন করে। মাঝে মধ্যেই এমন বিধায় বড় আব্বুর চিনে নিতে ভুল ত্রুটি হলেও কিভাবে যেন আব্বু অনুভব করে নিতে পারে নাস্তাগুলো সুখের হাতের তৈরি। সুখ জানে না কোন মন্ত্র বলে দিনে রাতে আব্বুর একটা মাত্র জিহ্বা অগণিত খাদ্য স্বাদ গ্রহণ করার পরও মাঝে মাঝে তার হাতের তৈরি জিনিস কিভাবে শনাক্ত করে নেয়। তিনি আব্বু সুখের আব্বু বলে নাকি একটু বেশি ভালোবাসে বলে। হানিফা বেগম বাড়ি থেকে বেরোলেন ধীর পায়ে। গায়ে জড়ানো সাদা জমিনে কালচে খয়েরি রঙা ছোট ছোট ফুল বিছানো সারে, ভাঙা কোমর, ঝুলে যাচ্ছে গায়ের ফর্সা চামড়া। বড় আব্বুকে একবার বলতে শুনেছিল সুখ, সেকালে দাদু ছিল মারাত্মক সৌন্দর্যের অধিকারিণী। আশেপাশের মানুষ তো করতই, তার সাথে আব্বু বড় আব্বুও নাকি রোজ দাদুর রূপের প্রশংসা করত। তখন তাদের বয়স অল্প ছিল। আর চোখে এক পলক তাকিয়ে অন্যত্র নজর সরিয়ে আনে সুখ। তামিজ শিকদারের আপ্যায়নে হানিফা বেগম তার মুখোমুখি চেয়ারে বসে। ভার নেতিয়ে আসা শরীর নিয়ে চার দেয়ালের আবদ্ধ হয়ে থাকতে ইচ্ছে করছিল না, তাই তিনি এসেছিলেন গার্ডেনে হাঁটতে। নুরাকেও সেধেছিল আসতে। পাজি মেয়েটা তাকে বুড়ো আঙুল দেখিয়ে আইজার রুমে ঢুকে গেছে। সুখের মুখ ফিরিয়ে নেওয়াটা বৃদ্ধার গায়ে লাগে খুব। এ যেন তাকে অপমান করার নামান্তর। মেয়ে আমার দারুণ চা বানিয়েছে আম্মা, এক কাপ খেয়ে দেখো। তামিজ সাহেব চার জার থেকে চা ঢালতে গেলে সুখ থামিয়ে দেয়, বোঝাল, হৃদয়, কিন্তু আমি বানাইনি। সুখ উঠে গিয়ে নিজ হাতে কাপে চা ঢলে এগিয়ে দেয় দাদুর দিকে। বৃদ্ধা নেওয়ার সময় নাক কুচকে মুখাকৃতি এমন করল যেন সে একটা উচ্ছিষ্ট। সুখ মন খারাপ করল না, সয়ে গেছে এসব। তার ভীষণ ইচ্ছে হয় দাদুর আদর পেতে, তাকে জড়িয়ে ধরতে। জানা নেই দাদু সবার চেয়ে তাকে অন্য নজরে দেখে কেন, এত বৈষম্য কেন তাও বুঝে উঠতে পারে না। রাতের বেলা খাবারের পাট চুকিয়ে সরাসরি কক্ষে গেল না সুখ। আব্বুকে মেডিসিন সেবন করিয়ে অনেকক্ষণ পাশে বসল সে। তার সাথে যুক্ত হলো আম্মুও। তাদের আলোচনার মুখ্য বিষয় সুখের টেস্ট পরীক্ষা সামনে। গত দুদিন আগে নতুন টিউটার এসেছে, নাম ইফরা। তার কাছে পড়তে অনুভূতি কেমন লাগে, সে কি ভালো করে বুঝিয়ে পড়াতে পারে, ওই কথা হচ্ছে তিনজনের মধ্যে। যদিও এ বিষয়ে আরও দুবার আলোচনা হয়ে গেছে ইতোপূর্বে। একসময় সুখ বিদায় নিয়ে বেরিয়ে আসে। বেখেয়ায়ে এলোমেলো কদম রেখে সিঁড়ি পার করছে তুহফা। হৃদয় ভার হয়ে আছে তার। আজ মাহিরকে অনেকবার কল করেছিল সে। অজুহাত ভাইয়ার খোঁজ নেওয়া। মাহির কল তোলেনি প্রথম। খানিক আগে আরেকবার ট্রাই করেছে সে, সাথে টেক্সট পাঠিয়ে দিল, মাহির ভাই, আপনি কি ভীষণ ব্যস্ত, অথবা আমার কল কি আপনার বিরক্তির কারণ? এরপর কল ওখান থেকেই দিয়েছিল মাহির। কথোপকথনের শুরুতে বর্ণকে নিয়ে কথা হলেও মাহির সংযোগ বিচ্ছিন্ন করার আগে 5 শব্দের একটি অযাচিত বাক্য বলে দিয়েছে অকপটে, বস, আমাকে আর কল দিও না তুহফা। ব্যাস, এটুকুই। তুহফার প্রত্যুত্তর করার সময় নেয়নি লোকটা, মুখের ওপর কল কেটে দিয়েছে। তুহফার বুকের ভেতর অসহ্যকর যন্ত্রণা হচ্ছে, জানে না কেন, কিন্তু হচ্ছে। আচ্ছা, মাহিরের ওপর এই মুহূর্তে অভিমান করলে তা জায়েজ হবে? নিশ্চয়ই না। বাহুতে হাতের টান পেয়ে তুহফা চমকে তাকালো, কিন্তু হাঁটা থামালো না, ধীর লয়ে এগিয়ে চলল সামনে। তদ্রূপ সুখও হাঁটল পায়ে পা মিলিয়ে পাশাপাশি। হৃদয়, তুমি আপসেট, একটুর জন্য পা পিছলে পড়ে যেতে। সুখের ইশারা বুঝে তুহফা হেসে স্বাভাবিক হওয়ার চেষ্টা করে। আরে তেমন কিছু না, একটা টপিক নিয়ে চিন্তিত। তোর না সামনে টেস্ট এক্সাম রে, প্রিপারেশন কেমন? ক্ষুদ্র ক্ষুদ্র আখিতে সন্দিহান চোখে চেয়ে রয় সুখ। ঢের বুঝেছে তুহফা প্রসঙ্গ এড়াতে চাইছে, তাই জবাব করে ইশারায়। হৃদয়, ভালোই। অভ্রর জ্বর নেমেছে, গলা ব্যথাও সেরে গেছে প্রায়। গত দুদিন ধরে তার মাঝে কোনো প্রকার চঞ্চলতা দেখা যায়নি। অপ্রত্যাশিত ঘটনায় হয়তো একটু শখ পেয়েছে। সুখ আর তুহফা দ্বিতীয় তলা পেরোনোর পথে তাকে দেখে গেল। তখন ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিল অভ্র।
আজকেও নিচে খেতে যায়নি সে। সাইমা বুয়াকে দিয়ে আইজা তার রুমে পাঠিয়ে দিয়েছিল খাবার। মাহিরের অঘোষিত রুমটায় একবার কাতর চোখে চেয়েছিল তুহফা। বন্ধ ছিল সেই রুমের দরজা, তবে তালা ঝোলানো নয়। সে সকলের অগোচরে এই রুমে মাঝে মধ্যেই ঢুকে বসে। প্রতিটি কোনায় কোনায় যেন মাহিরের ছায়া খুঁজে পায় তুহফা। প্রচুর পড়তে হবে। সুখ বই মেলে স্টাডি টেবিলে বসে পড়ে দ্রুত। সময় রাত 11:30টার ঘরে। আজ থেকে রাত জেগে পড়ায় মনোনিবেশ করতে হবে। আর কোনো কালকের অপেক্ষা নয়। কাল থেকে মনোযোগ প্রয়োগ করে পড়ব। বাক্যটা মস্তিষ্কে গেঁথে নেওয়ার ফলে অনেক অনেক পড়া জমা হয়েছে। পড়ার স্তূপ বললে ভুল হবে না। কিন্তু মন বসছে না পড়ার টেবিলে। খচখচ করছে ভেতরটা। ঘুরে ফিরে বারবার অনমনে নজর চলে যায় ব্যালকনির বাইরে। নিস্তব্ধতা বিরাজমান এই রাতের শহরে ওই দূর হতে হর্বের আওয়াজ আসতেই মস্তিষ্ক সিগন্যাল দিচ্ছে এই বুঝি কাঙ্ক্ষিত মানুষটি ফিরল। কিন্তু বারংবার তার ভাবনা মিথ্যে প্রমাণিত হচ্ছে। সেদিন এক নতুন বর্ণকে আবিষ্কার করেছে সুখ। সেই বর্ণ ছিল পূর্বের চেয়েও অন্যরকম, অদ্ভুত নিষ্ঠুর, আগ্রাসী আর হিংস্র। ওই বর্ণকে সে চায় না দুঃস্বপ্নেও। চোখের তারায় প্রতিবার ভেসে উঠছে সেদিনের দৃশ্যপট। একটু ছাড়া পাওয়ার লক্ষ্যে তরপাচ্ছিল অভ্র, কিন্তু পাষণ্ড বর্ণর মাঝে একটুও মায়া কাজ করেনি তখন। কিন্তু পরবর্তীতে কেমন নমনীয়তা মিশ্রিত আহত হয়ে উঠেছিল তার মুখশ্রী। এমন কেন হলো? সুখের মনে হচ্ছে দুটো চরিত্র বর্ণর মাঝে সূক্ষ্মভাবে লুকায়িত আছে, একটা হিংস্র, অপরটা কোমল। বিছানায় উপুর হয়ে মরার মতো ঘুমে আচ্ছন্ন বর্ণ। আঘাতপ্রাপ্ত পাটা কুশানের উপর আলতোভাবে রাখা। দু হাত ছড়িয়ে আছে বেডের দুপাশে। একটা বালিশ বুকের নিচে, খালি গা। পরনে সামান্য ট্রাউজার ব্যতীত দ্বিতীয় কোনো কাপড়ের লেশমাত্র নেই। সিলিংয়ে পুরোদমে ফ্যান ঘুরছে। বাতাসে সিল্কি চুলগুলো চোখের ওপর উঠে এসেছে। চুরির রিনিঝিনি শব্দে একসময় বর্ণর ঘুম হালকা হয়ে আসে। চোখের ওপর থেকে চুল সরিয়ে আলস্য দৃষ্টিতে সামনে তাকাতেই বুকের ভেতর যেন আচমকাই ধক করে ওঠে। চিনচিনে ব্যথার উপদ্রব হয় অন্তঃকরণে। আসমান থেকে নেমে আসা হুড়পড়ি যেন তার সম্মুখে দাঁড়িয়ে আছে। শরীর জুড়ে কালো শাড়ির আবরণ, ফর্সা দেহে কালো রং যেন আষ্টেপৃষ্ঠে কামড়ে ধরেছে রমণীকে। খেয়ালে হোক বা বেখেয়ালে নজর সরিয়ে আনা দায় পুরুষের। তার এমন বেহায়াপনায় সম্মুখে হাস্যোজ্জ্বল মুখে স্থির দাঁড়িয়ে থাকা রমণী লজ্জা পেল বোধহয়। ঠোঁটে লজ্জা মিশ্রিত হাসি টেনে মাথা কিচিত ঝুঁকিয়ে ফেলে পুরুষটি। পূর্বের চেয়ে এই দৃশ্যটা আরও নিদারুণভাবে আকর্ষিত করল বর্ণকে। মুখ ফেরে অস্ফুট স্বরে বেরিয়ে আসে তার,